সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি। তারপর কি বলছেন, এই যে যারা ফাঁকায় টাকা পায়, কাজ না করে টাকা পায়, তারা কি করে, করিলাম মন শ্রীবৃন্দাবন বারে কাশিব ফিরি। তার মানে পরিশ্রমের টাকা যদি হতো তাহলে একরকম হতো, আমি ফাঁকায় টাকা পেয়েছি তাহলে ভগবানকে একটুখানি সন্তুষ্ট করে আসি, ভগবানকে একটু ঘুষ দিয়ে আসি, করিলাম মন শ্রীবৃন্দাবন বারে কাশিব ফিরি। তারপর কি বলছেন, বলছেন পরিবার তাই সাথে যেতে চায়। পরিবার মানে স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক কিরকম ভাবে বিয়ে হয়, যদি দাম হৃদয়াং তব তদস্তু হৃদয় মম, তোমার আর আমার হৃদয় মিলন হলো। আমরা স্বামী স্ত্রী এক আত্মা, সেখানে পরিবার মানে স্ত্রী, সে তো বলবেই তুমি যাচ্ছ বেড়াতে আমাকেও নিয়ে চলো। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায়ে বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। কি স্বার্থপর লোকটা দেখুন। আমাদের সময় এই স্বার্থপর লোকগুলোকে আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন, লটারির টিকিট কিনে নিজের সংসারকে ভাসিয়ে দিচ্ছে। পরিশ্রম না করে টাকা পাবো, বড়লোক হয়ে যাব, এদেরকে চিনতে শিখুন। লটারির টিকিট কিনবেন না, পরিশ্রম করে রোজগার করুন, গতরে খেটে মগজে খেটে রোজগার করুন। সন্তানকে শেখান পরিশ্রমের অন্নে দিন যাপন করো, লটারি নয়। আর কি হচ্ছে, মদ্যপানে ভেসে যাচ্ছে। আমরা এখন শুনতে পাই বিদ্যাসাগরের মেদিনীপুর মদ্যপানে ভরপুর, মদে ভেসে যাচ্ছে, আর বলছে মদ থেকে আমাদের অনেক টাকা আসে। ওই টাকার কি দরকার, মদে শেষ হয়ে গেল দেশ, সংসারে সংসারে অশান্তি, আমরা কাগজ খুলে দেখতে পারি না। আজকেই আমি একটা ইনকোয়েস্ট করে এসেছি, আপনারা জানেন যে আমি ম্যাজিস্ট্রেট, আমাকে সুরাত হাল করতে হয়। বিয়ের 7 বছরের মধ্যে যদি কোনো মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়, আমায় গিয়ে দেখতে হয় ঘটনা কি ঘটছে। কাগজ খুলে দেখবেন যে মেয়েদের উপর অত্যাচার রাস্তাঘাটে যেমন হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানে আরজি কর হাসপাতালে যেমন হচ্ছে, সেই রকম ঘরের ভেতরেও হচ্ছে। আপনি যদি মানুষ হয়ে এই জিনিসগুলোকে আটকাতে না পারেন, তাহলে মানুষ হয়ে জন্মানোর কোনো দরকার নেই। দরকার নেই রবীন্দ্রনাথকে। মেয়েদেরকে বাঁচাতে হবে, মর্যাদার জীবন দিতে হবে। রবীন্দ্রনাথ উপন্যাস লিখেছেন চতুরঙ্গ, সেখানে দেখাচ্ছেন লীলানন্দ স্বামী, লীলানন্দ স্বামীর চরিত্র উনি দেখাচ্ছেন কিভাবে তারা মেয়েদেরকে সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এগুলো তিনি দেখাচ্ছেন দামিনী কত সমস্যায় পড়ছে। রক্তকরবী নাটকের কথা প্রফুল্লবাবু একটু আগে বলে গেলেন, রক্তকরবী পড়বে। রক্তকরবী নাটকে আমরা দেখতে পাচ্ছি গ্রাম থেকে মানুষ চলে যাচ্ছে পয়সার জন্য। আপনারা আমাদের পশ্চিমবঙ্গে আমি দেখতে পাচ্ছি ঘরে ঘরে কাজ নেই। দক্ষিণের রাজ্যগুলোয়, কর্ণাটকে, মহারাষ্ট্রে, কেরালায়, মাদ্রাজে মানুষ ছুটছে, সেখানে তাকে যেতে হচ্ছে। আর করোনার সময় দেখেছি পরিযায়ী শ্রমিক আস্তে আস্তে রেল লাইনের ওপরে ঘুমিয়ে গেছে, এতটাই ক্লান্ত ঘুমিয়ে গেছে, তার উপর দিয়ে রেলগাড়ি চলে গেছে। আপনারা এই সমস্তগুলো জানেন। কেন তাকে যেতে হচ্ছে? একদিন তো ছিল আমার বাংলায় সবকিছু লোক কাজ করতে আসতো, কলকাতা ছিল সে সময় রাজধানী, বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজ করতে, কাজের খোঁজে কলকাতায় আসতো। আর আজকে আমাদের গ্রাম বাংলার ছেলেরা চলে যাচ্ছে কেন? আমরা কিন্তু প্রফুল্লদা বলছিলেন সেই সমবায় পদ্ধতিতে চাষ করলাম না, জমি একটু একটু করে পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু একসাথে এক লপ্তে চাষ। রবীন্দ্রনাথ যে চাষের জন্য নিজের ছেলেকে পাঠিয়েছিলেন, নিজের জামাইকে গো পালনের জন্য উন্নত প্রথায় চাষ, আমার সেটা চাই। আমার পশ্চিমবঙ্গে যে জমি আছে সেই জমিকে আধুনিক বিজ্ঞানসম্মত, আমি রাসায়নিক সারের কথা বলছি না, আমি জৈব কৃষির কথা বলছি। জৈব কৃষি সম্ভব, আমাদের জৈব পদ্ধতিতে কীটনাশক এড়িয়ে কাজ করা সম্ভব। এটা মেদিনীপুরের বিভিন্ন জায়গায় হচ্ছে।
আপনারা যদি আজকে এই জিনিসটি বোঝেন যে জৈব কৃষির মাধ্যমে সবাই মিলে সমবায় প্রথায় টুকরো টুকরো করে নয় এক লপ্তে চাষ করি, তাহলে কিন্তু অনেক উপকার হবে। জমিতে আল দিয়ে অনেকটা জমি নষ্ট হয়। আর ফসলের রোটেশন, একই ফসল করে যাব, মাঠের পর মাঠ সবাই একসাথে করে যাব, আর তারপরে একটা রোগ দেখা গেলে সবাই মিলে মারা পড়ব, এই জিনিসটি করবেন না। ফসলের মধ্যে ভ্যারাইটি করুন, মাথাটাকে কাজে দিন। মাথাটাকে কাজ করার জন্য প্রকৃতি দিয়েছে, ওটাকে বন্ধক রাখবেন না। আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন যে তোমাদেরকে বাবা বিজ্ঞানটা পড়তে হবে। ছেলে মেয়েরা যদি বিজ্ঞান পড়ে এবং সেই বিজ্ঞানটা যদি বাবা মাকে শেখায়, তাহলে কিন্তু দেশের উন্নতি হবে। রবীন্দ্রনাথ সেই উন্নতিটা চেয়েছিলেন বলেই নিজের ছেলেকে চাষের কাজ শিখতে আমেরিকায় পাঠিয়েছিলেন। উনি তো জমিদার ছিলেন, কি দরকার ছিল ছেলেকে সেখানে পাঠানোর? দরকার কিচ্ছু ছিল না। জামাইকে কেন গরুর যত্ন শেখাতে পাঠালেন? আমরা গরুর যত্ন নিতে পারি, আমরা মুরগি পালন করতে পারি, আমরা ছাগল পালন করতে পারি, এবং সমস্ত সায়েন্টিফিক উপায়ে তাদেরকে আমরা উল্টো পাল্টা জিনিস খাওয়াবো না। কেননা সে তো আমারই খাদ্য হবে। আমি কেন নিজের শরীরে বিষ ঢোকাবো? আমি কেন প্লাস্টিকের বিরুদ্ধে কাজ করতে পারবো না? বাজারে যখন যাব, কেন আমি একটা বাজারের ব্যাগ নিয়ে যাব না? আমি প্রতিদিন বাজারে দাঁড়িয়ে লোককে বোঝাই যে দেখুন আমি বাজারের ব্যাগ আনি, আমি একটা স্টিলের কৌটো করে মাছ মাংস আমি সংগ্রহ করি, আবার বাড়িতে গিয়ে ধুয়ে দিই। আমাকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ আনতে হয় না। আমার পাশে সেদিন একজন বলছিলেন যে হ্যাঁ আমি দেশ পত্রিকায় কবিতা লিখি। আমি বললাম এই স্টিলের কৌটোটা ব্যবহার করবেন? বলছে হ্যাঁ আমি এগুলো সব জানি, আমাদের স্কুলে আমরা ছাত্রদের শেখাই। আমি বললাম দয়া করে এটা আপনার নিজের জীবনে আগে প্রয়োগ করবেন। রবীন্দ্রনাথ নিজের জীবনে প্রয়োগ করেছিলেন, যেটা বুঝতেন সেটা নিজের জীবনে করেছিলেন। উনি বলেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। আমার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ কবি প্রফুল্ল পাল সেই কবিতার কথা আপনাদের মনে করিয়ে দিয়েছেন। ওই জালিয়ানওয়ালাবাগে যখন অন্যায় হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল 10,000-এর বেশি মানুষকে গুলি করে শুইয়ে দিয়েছিল ইংরেজ সরকার, তার বিরুদ্ধে সারা দেশের বড় বড় নেতারা চুপ। তারা তখন বলছে না, ইংরেজের নোক দাঁত বেরিয়ে এসেছে, ইংরেজ এখন আর ভদ্র নেই, এখন কিছু বলা যাবে না, ইংরেজ শান্ত হোক, ভদ্র হোক, তখন মুখ খুলবো। রবীন্দ্রনাথ বললেন না, আমি কবি, আমার দায়িত্ব আছে। কবি মানে শুধু নেতার চেয়ার মোছা নয়, শাসকের চেয়ার মোছা নয় কবির দায়িত্ব। কবির দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। আপনারা জানেন যে আমাদের আদি কবি বাল্মীকি তিনি দেখেছিলেন যে একটা পাখিকে ব্যাধ মেরেছে, তার জন্য তার কষ্ট হয়েছিল। প্রতিবাদ করে তিনি কবিতা বলেছিলেন মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাস্যতি সমা যৎ ক্রৌঞ্চ মিথুনাদেক্যমধি কামমোহিতম। রে ব্যাধ, তুই কাম মোহিত একটি ক্রৌঞ্চ মিথুনকে বধ করলি, তোর কোনোদিন প্রতিষ্ঠা হবে না। যখনই যেখানে অন্যায় দেখবেন গলা তুলে প্রতিবাদ করবেন। কখনো ভাববেন না আমি একাকী না, আমার পেছনে কজন আছে, ভাববেন না, আপনি প্রতিবাদ করুন। রবীন্দ্রনাথ বলছেন যে অন্যায় ভীরুত মাছে যখনই জাগিবে তুমি, তখনই সে পলাই বেঁধে পথকুকুরের মতো, রাস্তার কুকুরের মতো পালিয়ে যাবে। যদি আপনি চিৎকার করে ওঠেন, অন্যায় দেখলে প্রতিবাদ করে ওঠেন। যদি অন্যায় দেখলে প্রতিবাদ করতে ভয় পান, রবীন্দ্রনাথের সামনে দাঁড়াবেন না, এই রবীন্দ্র চকে আসবেন না, ঘরে বসে থাকবেন। আর যদি মনে করেন রবীন্দ্রনাথ আমার জাতীয় কবি, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের নাচ, রবীন্দ্রনাথের নাটক আমার জীবনের আদর্শ, তাহলে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবেন। আপনার দেশকে আপনিই খুঁজে পাবেন। তোমার দেশ কোথায় প্রতীক আছে তোমার মনের মধ্যে, আর তোমাকে চলতে চলতে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই প্রগতি। প্রগতি সংঘের জয় হোক।
রবীন্দ্র চকের জয় হোক, নারায়ণগড়ের জয় হোক। ধন্যবাদ।